হ্যালো স্টুডেন্টস, আজ আমরা করব WBH টেস্ট পেপারের কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। ঠিক আছে, তো আমাদের তোমরা যেটা করবে, তোমরা এই স্কুলটা তো পুরোটাই আমি সলভ করে দিচ্ছি। তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটাই দেখবে এবং ভিডিওটা টেনে টেনে দেখবে না, এবং সবটাই দেখবে তোমাদের অনেক সুবিধা হবে। আমি অনেক কিছু এক্সপ্লেন করে দেবো পুরো ভিডিওর মধ্যে। এবং তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক এবং শেয়ার এটাও করবে, কিন্তু অবশ্যই করবে। এবং প্রত্যেকটা ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট করে, তোমাদের জন্য ভিডিওগুলো করা হয়। ঠিক আছে, তো অবশ্যই তোমরা লাইক আর কমেন্ট করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবে। এখানে হচ্ছে এই ফিজিক্স লাভার 2.0-তে কিন্তু আমাদের কী করা হচ্ছে, আমাদের কিন্তু টেস্ট পেপার সলভ করা হয়। ঠিক আছে, আর তাছাড়াও তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের কিন্তু আমাদের হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল আছে যার নাম ফিজিক্স লাভার 2.0, আর তার লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে আমি দিয়েই দিয়েছি। এছাড়াও তোমরা যেটা পাবে সেটা হচ্ছে আর আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা ফলো করে রাখতে পারো। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা আছে সেখানেও কিন্তু জয়েন হতে পারো। সব কিছু লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট কী বলছে, বিভাগ কয়ে প্রদত্ত কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাসের মূল উপাদান? প্রদত্ত কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাসের মূল উপাদান, সেটা হলো মিথেন CH4। ঠিক আছে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরে গ্যাসের ঘনত্ব ডি এবং চাপ পি এর প্রকৃত সম্পর্কটা লিখতে হবে। তো দেখো এই কোশ্চেনটা কিন্তু আমার আগের দিন যে লাস্ট আমরা 6 নম্বর স্কুল যেটা করেছিলাম তার বিভাগ গয়ের 3.2-এর এই কোশ্চেনটা ছিল, যেটা আমরা বড় করে প্রমাণ করেছিলাম যে ডি প্রপোর্শনাল পি হয়। তোমরা ওই কোশ্চেনটা একটু দেখে নিও ব্যাখ্যাটা। তো ডি প্রপোর্শনাল পি অর্থাৎ ঘনত্ব এবং চাপ পরস্পর সমানুপাতিক হয়। ঠিক আছে, ওখানে কিন্তু আমরা একটা প্রমাণ করেছিলাম খাতা কলমে। 6 গ্রাম কার্বনের সঙ্গে অতিরিক্ত এই O2 বিক্রিয়ায় উৎপন্ন CO2 এর ভর কত হবে সেটা আমাদের লিখতে হবে। তো চলো দেখে দিই এটা কী উত্তর হবে। এই দেখো বিক্রিয়ার সমীকরণটা কী বলছে, বিক্রিয়ার সমীকরণ হচ্ছে C+O2 যখন CO2 তৈরি করছে। যদি আণবিক ভর বের করি, কার্বনের 12 গ্রাম আর কার্বন ডাইঅক্সাইডের কিন্তু 12 আর 32 মানে 44 গ্রাম। তাহলে 12 গ্রাম কার্বন থেকে আমরা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। তার মানে আমরা 6 গ্রাম কার্বন থেকে তাহলে কতটা পাবো? দেখো 12-এর অর্ধেক 6 করা হয়েছে, তাহলে 44-এর অর্ধেক কত হবে? 22 গ্রাম হবে। তাহলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমরা পাবো। কতটা কার্বন ডাইঅক্সাইড পাবো? তাহলে 22 গ্রাম। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে তাপ পরিবাহিতা সর্বোচ্চ হয় যে ধাতুর সেটি হলো, মনে রাখবে রূপোর তাপ পরিবাহিতা কিন্তু সর্বোচ্চ, রূপোর তাপ পরিবাহিতা কিন্তু সর্বোচ্চ। সুস্থ চোখের দূরবিন্দু কত হয়? সুস্থ চোখের দূরবিন্দু কিন্তু সুস্থ চোখের দূরবিন্দুটা কিন্তু নিকট বিন্দু তো 25 সেন্টিমিটার আমরা জানি, কিন্তু দূরবিন্দু কত হবে? দূরবিন্দু কিন্তু অসীম হয়। সুস্থ চোখের দূরবিন্দু অসীম। একটি আলোকরশ্মি একটি দর্পণে 45 ডিগ্রি কোণ আপতিত হলে চ্যুতিকোণের মান কত হবে? চ্যুতিকোণের সংখ্যাটা কী জানো? চ্যুতিকোণের সংকেত হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু 180 মাইনাস 2 থিটা। ঠিক আছে, তাহলে দেখো 180 থেকে যদি আমি থিটার মান কত? 45 ডিগ্রি, তাহলে 45 গুণ 2 মানে 90। 180 থেকে 90 বাদ দিলে কিন্তু 90 ডিগ্রি অ্যান্সার হবে। তাহলে এটার উত্তর কত হবে? তাহলে এটার উত্তর কিন্তু 90 ডিগ্রি। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে তড়িৎচালক বল ই, আধান কিউ এবং ডব্লিউ যে হচ্ছে কার্য যদি ডব্লিউ হয়, এদের মধ্যে রিলেশনটা কী হবে? তো আমরা জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, ডব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই বা ই ইন্টু কিউ, যা বলো না কেন সেটাই হবে। উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়, মনে রাখবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বৃদ্ধিগুলোর হচ্ছে রোধাঙ্ক বৃদ্ধি পায়, আর হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধিতে কিন্তু রোধাঙ্ক হ্রাস পায়। ঠিক আছে, বলছে ভারী তেজস্ক্রিয় মৌলে তেজস্ক্রিয় বিকিরণের শেষে কোন সুস্থিত মৌলে পরিণত হয়? মনে রাখবে লেড। ঠিক আছে, উত্তরটা কী হবে? লেড। পারমাণবিক ব্যাসার্ধ সর্বনিম্ন সবচেয়ে কম কিন্তু লিথিয়াম, কারণ লিথিয়াম প্রথম দিকেই আছে একদম। একটিমাত্র অণুর অস্তিত্ব নেই, এটা হচ্ছে NaCl। সোডিয়াম ক্লোরাইডে কিন্তু একটিমাত্র অণুর অস্তিত্ব নেই। মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ কী বলছে? এটা একদম সহজ, CH3COOH। এটা কিন্তু উত্তর আমাদের অ্যাসিটিক অ্যাসিড, তাই তো। লাইকার অ্যামোনিয়া কিন্তু অবশ্যই ক্ষারীয় হয়, আমরা জানি। লাইকার অ্যামোনিয়ার সঙ্গে আমরা পড়েছি 35% অ্যামোনিয়া, তাই তো। লাইকার অ্যামোনিয়া কার্বন বিজারণ পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় না বলেছে কিন্তু অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এটা কিন্তু আগের দিন একটা স্কুলে ছিল কিন্তু এই কোশ্চেনটাই। অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ কী বলছে? বন্ড CHO। বন্ড CH হচ্ছে কার্যকরী গ্রুপ অ্যালডিহাইডের। এই প্রথম যেটা আছে ও বন্ড, এটা কিন্তু কিটোনের কার্যকরী গ্রুপ। ঠিক আছে, এটা হচ্ছে কিটোনের কার্যকরী গ্রুপ। তারপরে হচ্ছে এটা অ্যাসিডের কার্যকরী গ্রুপ, এটা হচ্ছে ভুল বললাম, এটা কিন্তু কিটোনের কার্যকরী গ্রুপ কিন্তু এইটা। ঠিক আছে, এটা কিন্তু কিটোনের কার্যকরী, এটা নয়, এটা কিন্তু কিটোনের কার্যকরী গ্রুপ। ওকে, তারপরে কোশ্চেন কী বলছে দেখো, বিভাগ ক্ষয়ে কী বলছে? যে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়? মনে রাখবে এটা প্রতিটা স্কুলে কিন্তু এই কোশ্চেনটা আছে, আমরা দেখতে পাচ্ছি। উত্তর হবে আয়নোস্ফিয়ার। উত্তরে কী হবে? আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার। আয়নমণ্ডল লিখলাম, আয়নোস্ফিয়ার প্রতিদিন লিখি, আজকে আয়নমণ্ডল লিখলাম। ঠিক আছে,
বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? এটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, তাই তো? ম্যাগনেটোস্ফিয়ারে কী দেখা যায়? ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কিন্তু দেখা যায়। এটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। মনে রাখবে, একটা অজৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। একটা অজৈব গ্রিনহাউস গ্যাস কিন্তু কার্বন ডাইঅক্সাইড। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? মনে রাখবে, নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়। চাপটা সবসময় কি হয়? নিম্ন হয় ও উচ্চ উষ্ণতা, এটা কিন্তু এইভাবেই মনে রাখবে, নিম্নচাপ আর উচ্চ উষ্ণতা। দেখো উচ্চ উষ্ণতা আরেকটা মনে রাখার একটা উপায় বলে দিচ্ছি। উচ্চ উষ্ণতায় দেখো হর্ষ আছে, উচ্চ উষ্ণতা, ঠিক আছে, নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়। বয়লের সূত্রের কোন ধ্রুবক রাশিটি চার্লসের সূত্রের ধ্রুবক নয়? দেখো বয়লের সূত্রের ধ্রুবক ভর এবং বয়লের সূত্রের ধ্রুবক কে? ভর এবং তোমার হচ্ছে উষ্ণতা। বয়লের সূত্রের উষ্ণতা এবং ভর এটা হচ্ছে তোমার ধ্রুবক, আর চার্লসের সূত্রের ভর এবং চাপ। তাহলে বলছে বয়লের সূত্রের কোন ধ্রুবক? চার্লসের সূত্রের সেটা ধ্রুবক নয়, তাহলে সেটা হচ্ছে উষ্ণতা, তাই তো? সেটা তাহলে হচ্ছে উষ্ণতা, কারণ ভর তো দুজনের মধ্যেই আছে, সেটা উষ্ণতা হবে। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়ার নাম কি? তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে তোমার বিকিরণ। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়ার নাম হচ্ছে বিকিরণ, কারণ তাপ সঞ্চালন তিনটে পদ্ধতিতে হয়। একটা হচ্ছে বিকিরণ, একটা হচ্ছে পরিচলন, আর একটা হচ্ছে পরিবহন, ঠিক আছে? বিকিরণ কিন্তু কোনো মাধ্যমের উপর ডিপেন্ড করে না, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। কোন তাপমাত্রা বিস্তারে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক ঋণাত্মক হয়? কোন তাপমাত্রা হচ্ছে বিস্তারে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক ঋণাত্মক হয়? আমরা জানি যে তোমার ছোটোবেলায় ক্লাস 9-এ তোমরা পড়েছিলে যে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত জলের কী হয়? জলে কিন্তু ব্যতিক্রান্ত প্রসারণ হয়, অর্থাৎ জলে 0 ডিগ্রি থেকে কিন্তু উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু জল বৃদ্ধি হয় না, আয়তন বৃদ্ধি হয় না। 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত আয়তন হ্রাস পায়, তার 4 ডিগ্রির পরের থেকে কিন্তু আয়তন বৃদ্ধি পায়। তাই 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা বিস্তারে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক কিন্তু ঋণাত্মক হয়ে যায়। কাচের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কী ধরনের লেন্সের মতো আচরণ করে? মনে রাখবে, এটা কিন্তু অবতল লেন্সের মতো আচরণ করে। কোন লেন্সের মতো আচরণ করে? অবতল লেন্সের মতো আচরণ করে, অবতল লেন্স, ঠিক আছে? অবতল লেন্সের মতো আচরণ করে। উত্তল লেন্সের ফোকাসে, তারপরে কি বলেছে? উত্তল লেন্সের ফোকাসে যদি আমরা একটি বস্তু প্রতিবিম্ব, উত্তল লেন্সের ফোকাসে থাকা একটা বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? উত্তল লেন্সের ফোকাসে বস্তু আছে, তাহলে ফোকাসে বস্তু থাকলে হচ্ছে প্রতিবিম্ব কিন্তু অসীমে তৈরি হয়, তাই তার অসীমে বস্তু থাকলে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হয়। তাহলে বস্তু যদি হচ্ছে ফোকাসে থাকে তাহলে প্রতিবিম্ব তৈরি হবে অসীমে। 3 পিন প্লাগের কোন পিনটি নিউট্রাল? মনে রাখবে, 3 পিন প্লাগের আমাদের যেটা বা যে বাম দিকের যে ছোটো পিনটা থাকে, বাম দিকের ছোটো পিনটা যেটা থাকে সেটা কিন্তু নিউট্রাল হয়। বাম দিকের ছোটো পিন এমন লেখো যে বাম দিকের যে ছোটো পিন যেটা থাকে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি যে হচ্ছে নিউট্রাল। ফিলামেন্ট বাল্ব জ্বলে জুলের সূত্র অনুযায়ী, এটা কিন্তু আমাদের ফিলামেন্ট বাল্ব জ্বলে জুলের সূত্র অনুযায়ী, এটা কিন্তু সত্য, তাই তো? এটা কিন্তু আমাদের কী হবে? সত্য হবে। তারপর বলছে রেডিও কার্বন ডেটিং এ কার্বনের কোন তেজস্ক্রিয় রূপভেদের উপস্থিতি বিচার্য? কার্বন 14 হচ্ছে গামা রশ্মি নির্গমনের ফলে নিউক্লিয়াসের কিরূপ পরিবর্তন ঘটে? কোনো রকম কিন্তু নিউক্লিয়াসের বলেছে, নিউক্লিয়াসের কিন্তু তাহলে কী হয়? শক্তির কী হয়? শক্তি কিন্তু হ্রাস ঘটে, নিউক্লিয়াসের শক্তি হ্রাস ঘটে, বোঝা গেল কি বললাম? তো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো আমাদের, নেক্সট কী বলেছে? বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ সামঞ্জস্য বিধান করতে বলছে। তো নিকটোজেন কী হবে? গ্রুপ 15 মৌলগুলোকে বলা হয় নিকটোজেন মৌল। 2.11.1। তারপর বলেছে দার্শনিকের রুল কাকে বলা হয়? মনে রাখবে, ZNO-কে বলা হয় দার্শনিকের রুল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই দার্শনিকের রুলটা খুব ইম্পর্টেন্ট। চ্যালকোজেন কিন্তু বলছে গ্রুপ 16 মৌলগুলিকে বলা হয় চ্যালকোজেন, গ্রুপ 16 মৌলগুলিকে বলা হয় চ্যালকোজেন। আর সোডামাইড কার সংকেত? সোডামাইড হচ্ছে NaNH2, এটা হচ্ছে সোডামাইডের সংকেত, NaNH2 সোডামাইডের সংকেত। বলছে এটি যৌগের উদাহরণ দাও যা যে জলীয় দ্রবণে জলীয় দ্রবণের আয়নীয় বিয়োজনে উৎপন্ন অ্যানায়নের ক্যাটায়নের সংখ্যা সমান নয়। এটা যৌগের উদাহরণ দিতে বলছে, যার ক্ষেত্রে কি বলছে? বলছে একটা যৌগের উদাহরণ দাও যে ক্ষেত্রে কী হবে বলছে, যে যৌগের জলীয় দ্রবণের আয়নীয় বিয়োজনে উৎপন্ন অ্যানায়ন এবং ক্যাটায়নের সংখ্যা সমান নয়। দেখে নাও তাহলে কী হবে? এটা বিক্রিয়াটা হবে H2SO4। এটাকে ভাঙলে কী পাই বলো তো? এটাকে ভাঙলে এটাকে যদি আমরা বিয়োজন করি তাহলে কী পাবো? এটাকে আমরা পাবো হচ্ছে 2H+ আয়ন প্লাস হচ্ছে SO4 2-, ঠিক আছে? এই যে আমাদের রাসায়নিক একটা যৌগের উদাহরণ দিলাম H2SO4, 2H+ আর SO4 2- পাচ্ছি আমরা। মনে রাখবে বলছে
এইচ প্লাস করা পাচ্ছি দুটো, আর SO4 2- আমরা করা পাচ্ছি, বা SO4 2- যেটা এটা কিন্তু আমরা একটি পাচ্ছি। তাহলে এখানে দুটো পাওয়া যায়, এখানে একটি পাওয়া যায় কিন্তু। তাই বলেছে যে যা ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা কিন্তু এখানে কত পাচ্ছে, এখানে দুটো, এখানে একটা। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যা কিন্তু সমান হচ্ছে না। আর্গনের সম ইলেকট্রনযুক্ত ক্যাটায়নের উদাহরণ দাও। আর্গনের সম ইলেকট্রনযুক্ত ক্যাটায়নের উদাহরণটা হচ্ছে K প্লাস পটাশিয়াম। কি বলছে? K প্লাস পটাশিয়াম। মনে থাকবে কি বললাম? K প্লাস পটাশিয়াম। নেক্সট কোশ্চেন কি বলছে? আর্গনের, আচ্ছা তারপর যে অ্যানায়নের উদাহরণ দিতে বলছে, তো মনে রাখবে অ্যানায়নের উদাহরণ একই কোশ্চেন। বলছে আর্গনের সম ইলেকট্রনযুক্ত ক্যাটায়নের উদাহরণ K প্লাস পটাশিয়াম, আর আর্গনের সম ইলেকট্রনযুক্ত অ্যানায়নের উদাহরণ বলছে Cl- অর্থাৎ ক্লোরিন। Cl- অর্থাৎ ক্লোরিন। কী হবে এর নাম? ক্লোরিন। বলে যে পারদ তরল হলেও তড়িৎ বিশ্লেষ্য কেন? কারণ পারদ একটা কি? পারদ তরল হলেও পারদ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য কেন? পারদ তরল হলেও তড়িৎ অবিশ্লেষ্য কেন? লিখবে পারদ মৌল। তাই কি লিখবে? পারদ মৌল। সেজন্য পারদ মৌল, সেজন্য কিন্তু কি বলছে? সেজন্য কিন্তু সে তড়িৎ পরিবহন, তড়িৎ অবিশ্লেষ্য, তাই তো? তড়িৎ অবিশ্লেষ্য এই জন্য। তারপরে কি বলেছে? লাবিলাং পদ্ধতিতে এই সেল উৎপাদনের রাসায়নিক বিক্রিয়াটি লেখো। লাবিলাং পদ্ধতিতে এই সেল উৎপাদনের রাসায়নিক বিক্রিয়াটি হলো 2NaCl। এটা অনেক বড় বিক্রিয়া, এখানে লেখা যাবে না। এটাকে আমরা লিখতে পারি, তলায় জায়গা নেই, কোথায় লেখা যায়? এটা খাতায় লিখে দিচ্ছি, দেখে নাও। দেখে লেখা যেতে পারে এরমভাবে যে 2NaCl, দেখে নাও যে 2NaCl এর সঙ্গে বিক্রিয়া করছে কি? সঙ্গে বিক্রিয়া করছে H2SO4। 2NaCl এর সঙ্গে বিক্রিয়া করছে H2SO4, বিক্রিয়া করে তৈরি করছে Na2SO4। NO2SO4 এটা তৈরি করে, ঠিক আছে? প্লাস তৈরি করছে কি H2HCl, আর এটা তৈরি করছে 2HCl। এটা কিন্তু আমাদের উৎপন্ন হবে, মনে থাকবে। তাহলে কি বিক্রিয়া বললাম? 2NaCl প্লাস H2SO4 সেখানে বিক্রিয়া করলে Na2SO4 প্লাস 2HCl, এটা কিন্তু আমাদের উৎপন্ন করবে। এটাই কিন্তু লাবিলাং পদ্ধতির HCl উৎপাদনের রাসায়নিক সমীকরণ। নেক্সট কোশ্চেন কি বলছে? উচ্চ উষ্ণতায় N2 এবং N2 ও Mg ধাতুর বিক্রিয়ায় কোন পদার্থ উৎপন্ন হয়? উচ্চ উষ্ণতায় বলছে উচ্চ উষ্ণতায় N2 এবং Mg ধাতুর বিক্রিয়ায় কোন পদার্থ উৎপন্ন হয়? তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। ম্যাগনেসিয়াম নাইট্রাইট সংকেতটা কি? Mg2 হচ্ছে N2। ম্যাগনেসিয়াম নাইট্রাইট নামটা কি? নামটা লিখে নাও তোমরা খাতায়, যে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। বলছে H2S এর সঙ্গে সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের দ্রবণের বিক্রিয়ায় যে জটিল যৌগ উৎপন্ন হয় তার বর্ণ কী বর্ণের হবে? সেটা মনে রাখবে, সেটা কিন্তু বেগুনি বর্ণের হবে। কি বর্ণের হবে? সেটা কিন্তু বেগুনি বর্ণের হয়। কি বলেছে? H2 এর সঙ্গে সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের বিক্রিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া কিন্তু, ঠিক আছে? পলিথিনের মনোমারের নাম কি? পলিথিনের মনোমারের নাম হচ্ছে ইথিলিন। পলিথিনের মনোমারের নাম হচ্ছে ইথিলিন। পলিথিনের মনোমারের নামটা কি? পলিথিনের মনোমারের নাম হচ্ছে ইথিলিন। সংকেতটা কী হবে বলছে? সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে? H2C লিখলে বেটার হতো। অ্যালকাইনের সাধারণ সংকেত কি? মনে রাখবে অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এটাও কিন্তু আগের দিনের একটা স্কুলে কিন্তু ছিল, ঠিক আছে? এন এর মান বলে দেওয়া ছিল, সেখান থেকে আমাদের জৈব যৌগের নাম লিখতে হয়েছে, সংকেত লিখতে হয়েছিল। সরলতম অ্যালকাইন কোনটি? মনে রাখবে অ্যাসিটিলিন হচ্ছে সরলতম অ্যালকাইন। অ্যাসিটিলিন হচ্ছে সরলতম অ্যালকাইন। অ্যাসিটিলিন সব থেকে সহজ হয় অ্যাসিটিলিন, C2H2, এটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত, ঠিক আছে? মানে এই এন এর মান 2 করে দাও, দেখো 2 গুণ 4 থেকে 2 বাদ দিলে তোমার হচ্ছে C2H2 পাবো আমরা, তাই না? তাহলে হচ্ছে অ্যালকাইনের কিন্তু একটা জৈব যৌগ হচ্ছে অ্যাসিটিলিন, যার সংকেত হচ্ছে C2H2। নেক্সট আমাদের বিভাগ গতে কি বলছে দেখো। নেক্সট আমাদের বিভাগ গ। তো বিভাগ গতে আমাদের কি বলছে? প্রথম কোশ্চেন যেটা আমাদের আছে, স্থিতিশীল উন্নয়ন কাকে বলা হয়? তো দেখে নাও, তো উত্তরটা দেখে নাও। স্থিতিশীল উন্নয়নের ধারণা কি বলছে? যে স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটা ধারণা বা পরিকল্পনা বা যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে, ঠিক আছে? এটা তোমরা লিখে দেবে, ঠিক আছে? এটা তোমরা কি লিখবে? স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞাটা এটা লিখে দেবে। সঙ্গে তোমরা যেটা লিখবে যে এটা চাইবে না কিন্তু লিখে দেবে। আবার আলাদা করে প্রশ্ন আসতে পারে যে স্থিতিশীল উন্নয়নের প্রধান লক্ষ্যগুলো কী কী। একটা হচ্ছে যদি তোমাদের নর্মাল স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা পড়ে, তাহলে এই সংজ্ঞাটা লেখার পরে তোমরা কিন্তু 3টে পয়েন্ট, যে পুনঃনবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার ও সুস্থায়ী অর্থনীতি
এবং সুস্থায়ী সমাজ, এই 3টে পয়েন্ট কিন্তু টাচ করে দেবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের সবচেয়ে ভালো অ্যান্সার হবে। ঠিক আছে, আর যদি আলাদা করে প্রশ্ন আবার তোমার এই 3টে পয়েন্ট কিন্তু মুখস্থ করারও প্রয়োজন আছে, কারণ এটা কিন্তু আলাদাভাবেও আসে। স্থিতিশীল উন্নয়নের 3টি প্রধান লক্ষ্য উল্লেখ করো। ঠিক আছে, তো তোমরা আশা করি বুঝতে পারলে যেটা এখান থেকে কীভাবে তোমার করতে হবে। নেক্সট কোশ্চেন কী বলছে, সর্বজনীন গ্যাস ধ্রুবককে সর্বজনীন বলা হয় কেন? সর্বজনীন গ্যাস ধ্রুবককে বলছে সর্বজনীন বলা হয় কেন? দেখে নাও উত্তরটা, সর্বজনীন গ্যাস ধ্রুবককে কেন সর্বজনীন বলা হয়। তা লিখবে যে আর এর মান সব গ্যাসের ক্ষেত্রে সমান, কারণ আর এর মান গ্যাসের ধর্ম বা প্রকৃতির উপরে নির্ভর করে না, তাই এটি সর্বজনীন গ্যাস ধ্রুবক। সর্বজনীন মানে ইউনিভার্সাল। ইউনিভার্সাল সেই হতে পারে যে সবার জন্য অ্যাপ্লিকেবল, তাই তো? তাই বলছে আর এর মান কিন্তু সব গ্যাসের ক্ষেত্রে সমান, কারণ এর মান গ্যাসের ধর্ম বা গ্যাসের প্রকৃতি কোনোটার উপরে নির্ভর করে না। ঠিক আছে, তাই এটি হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন আমাদের কী বলছে দেখো, বলছে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা এবং এসআই একক লেখো। তো দেখে নাও, সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রাটা এখানেই আছে, তো এককগুলো দেখে নাও। সর্বজনীন গ্যাস ধ্রুবক মানে তো আর এর একক আর মাত্রা চাইছে, তো আর এর একক কী বলছে, জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, এসআই একক। এবং হচ্ছে সিরিজ একক কী বলছে, আর মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এবং আর একটা একক আছে, সেটা হচ্ছে লিটার, অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। ওকে, এবং যদি আমাদের আর এর মাত্রা আসে পরীক্ষায়, তাহলে আমরা কী লিখবো, এম L-1। আচ্ছা, এখানে L-1 আছে, এখানে মাত্রাটা যদি আমি একেবারে লিখি গুছিয়ে, তাই দেখো এম, তাই তো এম, তারপরে এখানে কথা হচ্ছে L-1 আর এখানে L³ আছে, তাহলে এখানে যোগ বিয়োগ করলে L² হবে, তাই তো? তাহলে T⁻², তাহলে mL², T⁻², তাহলে মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এই পুরোটা কিন্তু তোমার কি, এই পুরোটাই কিন্তু আমাদের হচ্ছে আর এর মাত্রা। ঠিক, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবে, মাত্রা সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। আশা করি বোঝা গেল কি বললাম, তাই তো? তো এটাই হচ্ছে তোমার আর এর মাত্রা। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে বিবর্ধক কাজরূপে উত্তল লেন্সের ব্যবহারের চিহ্নিত রেখাচিত্র অঙ্কন করো, তাই তো? কি বলছে, বিবর্ধক কাজরূপে উত্তল লেন্সের ব্যবহার। দেখে নাও, এটা তোমার পুরোটাই কিন্তু লিখতে হবে। এই যে এটা আমি আগের দিন একটা কোশ্চেন অ্যান্সারে বলেছিলাম, আজকেও বলছি, এখান থেকে এই অবধি সবটা লিখবে উইথ এই চিত্র। আচ্ছা, তোমার এখানে সবটা লিখতে বলেছে কি, বলেছে রেখাচিত্র, শুধু রেখাচিত্র রাখতে বলেছে, সুতরাং তোমার শুধুমাত্র এই চিত্রটা এঁকে দিলে হয়ে যাবে। এই চিত্রটা আঁকলে কিন্তু তোমাদের হয়ে যাবে। আশা করি বোঝা গেল। ঠিক আছে, এটা তোমাদের রাখতে বলেছে যে বিবর্ধক কাজরূপে উত্তল লেন্সের যে ব্যবহার। ঠিক আছে, তো বলছে নেক্সট কোশ্চেন যে বস্তুর কোন অবস্থানে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয়। মনে রাখবে, এটা হচ্ছে বস্তুর কোনো সমান আকারের প্রতিবিম্ব বলেছে, অর্থাৎ বস্তু একটাই কন্ডিশনে সমান হয়। বস্তুকে টুয়েভ দূরত্বে রাখলে প্রতিবিম্ব কিন্তু টুয়েভ দূরত্বে তৈরি হয়। তোমরা নিশ্চয়ই জানো যে বস্তুকে যদি আমরা টুয়েভ দূরত্বে রাখি, তাহলে কিন্তু প্রতিবিম্বও টুয়েভ দূরত্বে হয়। তো এটাই কিন্তু এখানে জানতে চাইছি, কিন্তু এটা আমাদের কী করতে বলেছে, এটা আমাদের কিন্তু খাতা কলমে দেখিয়ে দিতে হবে। এটা আমাদের কী করতে বলেছে, খাতা কলমে দেখিয়ে দিতে হবে যে এটা কীভাবে হচ্ছে। চলো দেখে নাও উত্তরটা। এই যে বস্তুকে কিন্তু টুয়েভ দূরত্বে রাখলে, এইটা কিন্তু তোমাদের রাখতে বলছে যে বস্তুকে যদি আমরা টুয়েভ দূরত্বে রাখি, তাহলে কী হবে, যে বস্তু উত্তল লেন্সের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে, অর্থাৎ টুয়েভ অবস্থানে যদি রাখি, তাহলে প্রতিবিম্ব কিন্তু টুয়েভ দূরত্বেই তৈরি হবে, তাই তো? বিপরীত পাশে, তাই এবং প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, প্রকৃতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সৎ, অবশিষ্ট এবং বস্তুর আকারের সমান। এবং এটা কোথায় ব্যবহার করা হয়, যে বস্তুর এই উত্তল লেন্স এই টুয়েভ দূরত্বে রাখলে প্রতিবিম্ব টুয়েভ দূরত্বে তৈরি হয়, এটা আমরা ব্যবহার করি হচ্ছে ভূবীক্ষণ যন্ত্রে। কোথায়, ভূবীক্ষণ যন্ত্রে কিন্তু এটা আমরা ব্যবহার করি। ওকে, তো এটা কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে ফ্লেমিংয়ের বামস্থ নিয়মটি লিখতে বলছে। তো ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম আমরা আগে বহুবার বলেছি, আরও তোমরা প্রত্যেকের তোমাদের যে বইটা আছে হাতের কাছে, সেই বইতেও কিন্তু তোমরা পেয়ে যাবে। ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম চলতরিতা একদম লাস্টের দিকে কিন্তু আছে। ঠিক আছে, ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম। তো দেখে নাও উত্তরটা কী হবে। ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম বলছে এই যে এই লাস্টের ডিপ লাইনগুলো লিখে দিলে হয়। ঠিক আছে, কী বলছে, বামহস্তের বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই। ঠিক আছে, এই চিত্রটা যদি তোমাদের ফিল্মের বামস্থ নিয়ম পড়ে, তোমরা কিন্তু এই পাশে যে ছোটো করে যে চিত্রটা আঁকা আছে, তোমরা কিন্তু এটা আঁকবে, হাতের ছবি আঁকার দরকার নেই। এই যে 3টে তীর মেরে একদিকে চৌম্বক ক্ষেত্রে, একদিকে প্রবাহ, একদিকে পরিবাহীর গতির অভিমুখ লেখা, তোমরা কিন্তু এটা লিখে দেবে। এবং সঙ্গে তোমরা বামহস্তের বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে কীভাবে রাখা হয়, সমকোণে রাখা হয়। এটা পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসাবে বারবার আমি আসতে দেখছি এবং বারবার আসছে। এবং বলছি যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, অর্থাৎ কোনটা কী নির্দেশ করে, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে আর মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। আমি একটা স্কুলে একটা কোশ্চেন কিন্তু পেয়েছি, সেখানে বলছে যে ফ্লেমিংয়ের বামস্থ নিয়মে মধ্যমা কী নির্দেশ করে। তো প্রশ্নের উত্তর হবে মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। তাহলে বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ বুড়ো আঙুলটা কী করবে, পরিবাহীর গতির অভিমুখ
নির্দেশ করবে। তাহলে এই ফ্লেমিংয়ের ব্যবস্থা নিয়ম শুধুমাত্র সূত্র হিসেবে পড়লে কিন্তু তোমাদের হবে না, সেই সাথে সাথে তোমরা কিন্তু এর ভিতর থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসতে পারে, তাই চোখ বন্ধ করে মুখস্থ না করে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে ত্রিবন্ধনযুক্ত মৌলিক এবং যৌগিক অণুর উদাহরণ দাও। মনে রাখবে মৌলিক অণু হচ্ছে N2 আর যৌগিক অণু হচ্ছে C2H2 অ্যাসিটিলিন, ঠিক আছে। মৌলিক অণু হচ্ছে নাইট্রোজেন আর যৌগিক অণু হচ্ছে C2H2 অ্যাসিটিলিন। বলছে এক্স এবং ওয়াই এর পারমাণবিক ক্রমাঙ্ক 17 এবং 13 হলে এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে? মনে রাখবে XY3, অর্থাৎ এক্সটা অ্যাকচুয়ালি কী বলো তো এখানে, এক্সটা কিন্তু হচ্ছে এক্স মানে 17 মানে অ্যালুমিনিয়াম, আর 13 হচ্ছে কার, আচ্ছা 17 মানে হচ্ছে, তো এখানে এক্সটা কিন্তু কী আছে, এক্স হচ্ছে এখানে 17 মানে হচ্ছে সেটা ক্লোরিন, এবং ওয়াইটা কি, ওয়াইটা কিন্তু এখানে 13, সেটা কিন্তু অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তাহলে ওয়াইটা এখানে অ্যালুমিনিয়াম আর এক্সটা হচ্ছে ক্লোরিন, তার মানে আমরা জানি যে এটা অ্যাকচুয়ালি গঠন সংকেত কত হবে, LCl3, ঠিক আছে। LCl3 এর গঠন সংকেত হয়, কিন্তু সেটা আমার XY দিয়ে লিখতে হবে। আমি কি বললাম, অ্যালুমিনিয়াম কোনটা, অ্যালুমিনিয়াম হচ্ছে ওয়াই, ঠিক আছে, আর ক্লোরিনটা হচ্ছে এক্স, তাহলে YX3 আমি তো এখানে লিখে দিয়েছি যে YX3 হবে, ঠিক আছে। প্রকৃতি কী হবে, প্রকৃতিটা কিন্তু এর আয়নীয় হবে, এর প্রকৃতিটা কী হবে, আয়নীয় হবে, ঠিক আছে। আমি এটা খেয়াল করিনি বলে YXY3 লিখে ফেলেছিলাম প্রথমে, এটা কিন্তু YX3 হবে, ওকে। তারপরে কী বলছে দেখো, তারপরে বলছে সমযোজী এবং আয়নীয় এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লিখতে বলছে। আয়নীয় এবং সমযোজী যৌগের মধ্যে কী লিখতে বলছে, পার্থক্য। চলো, অনেকগুলো পার্থক্য আছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নাও, অনেকগুলো পার্থক্য আছে, তোমরা যে কোনো দুটো লিখলেই কিন্তু হয়ে যাবে। তোমাদের প্রত্যেকের বইতে আশা করি থাকার কথা, কিন্তু কিছু কিছু প্রকাশনী কিন্তু আবার লিখে দেয়নি। তো ভৌত অবস্থা, গঠন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, তড়িৎ পরিবাহিতা, সমাবয়বতা আর রাসায়নিক বিক্রিয়ার গতির অভিমুখ, ঠিক আছে। তো তোমরা এখান থেকে যেটা লিখবে ভৌত অবস্থা, এবং ভৌত অবস্থাটা কিন্তু অবশ্যই লিখবে। এই ভৌত অবস্থা কিন্তু মেন পার্থক্য, ভৌত অবস্থা, এবং এরপরে তোমরা যেটা করবে সেটা তুমি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক দিতে পারো, এই দুটো কিন্তু তোমরা লিখতে পারো। কারণ ভৌত অবস্থা কিন্তু অবশ্যই টাচ করবে, বড় বলে কিন্তু বাদ দিয়ে যেও না। কারণ দেখো, পার্থক্য লিখলেই যে নাম্বার পাওয়া যায় এমনটা নয়, কিন্তু পার্থক্যের মধ্যে যেটা মেন পার্থক্য অর্থাৎ প্রধান হিসেবে যেটা থাকে সেটা কিন্তু অবশ্যই লিখতে হয়, তাহলে কিন্তু স্যারেরা চাইলেই নাম্বার কমিয়ে দিতে পারে, ঠিক আছে। তাই তোমরা কী করবে, ভৌত অবস্থা কিন্তু অবশ্যই লিখবে, সেই সঙ্গে তোমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু লিখতে পারো, দ্রাব্যতা আছে, তড়িৎ পরিবাহিতা আছে, অনেকগুলো আছে, ঠিক আছে। তো তারপরে কি বলেছে, তারপরে দেখো বলেছে ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতিটি লেখো। ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতি, ঠিক আছে। ইউরিয়ার শিল্প উৎপাদন, অ্যামোনিয়ার পরেই আছে ইউরিয়া, তাই তো। ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতি দেখে নাও তোমরা, উত্তরটা কী হবে, এই যে ইউরিয়ার শিল্প উৎপাদন, এটা ছোটো করে লেখা বলে তোমাদের 7টা বই থেকেই বলছি যে 150 বায়ুমণ্ডলীয় চাপ বা ATM চাপে এবং 200 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 আয়তন অ্যামোনিয়ার সঙ্গে 1 আয়তন কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয়। বিক্রিয়ার দুটি পর্যায়ে ঘটে। প্রথম পর্যায়ে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে অ্যামোনিয়াম কার্বামেট যৌগ উৎপন্ন করছে, এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু অ্যামোনিয়া কার্বামেট বিয়োজিত হয়ে গিয়ে ইউরিয়া উৎপন্ন করছে। বিক্রিয়া সহ পুরো যেভাবে আছে অ্যাজ ইট ইজ সেভাবে কিন্তু তোমরা লিখে দেবে, ওকে। তাহলে কিন্তু ভুল যাওয়ার সম্ভাবনা বাড়বে। এটা ছোটো করে লেখা, এর থেকে ছোটো তোমরা কোথাও খুঁজে পাবে না, তোমরা এটাই কিন্তু মুখস্থ করে ফেলবে। ইউরিয়ার শিল্প উৎপাদন খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলছে যে ক্যাটায়ন থেকে ইলেকট্রন বর্জনে জারণের বিক্রিয়ার উদাহরণ দাও। দেখে নাও এর উত্তরটা কী হবে। তো কি বলেছে, ক্যাটায়ন থেকে, প্রশ্ন আরেকবার দেখে নাও, ক্যাটায়ন থেকে ইলেকট্রন বর্জনে জারণের উদাহরণ দাও, ঠিক আছে। উদাহরণটা হচ্ছে এই যে Fe2+ থেকে আমরা কী পাচ্ছি, Fe3+ পাচ্ছি প্লাস একটা ইলেকট্রন, Fe2+ থেকে এখান থেকে জারিত হয়ে Fe3+ প্লাস একটা ইলেকট্রন পাচ্ছি আমরা, এটাই কিন্তু আমাদের এটা উদাহরণ হবে, জারণের উদাহরণ। তারপরে কি বলেছে, ডুরালুমিন এর উপাদানগুলি কী কী, ডুরালুমিনের মধ্যে কী কী উপাদান থাকে দেখে নাও। ডুরালুমিন এর মধ্যে থাকে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম 95%, কপার 4%, দেখে নাও। এই যে ডুরালুমিন আছে, ডুরালুমিনে থাকে অ্যালুমিনিয়াম 95%, কপার 4%, ম্যাগনেসিয়াম 0.5% এবং ম্যাঙ্গানিজ 0.5%। এবং এটা ব্যবহার করা হয় কোথায়, মুদ্রা, মূর্তি, থালা, যন্ত্রের অংশ, মডেল তৈরি করতে কিন্তু ডুরালুমিন ধাতু আমরা ব্যবহার করি, যেটা কিন্তু কার সংকর ধাতু, অ্যালুমিনিয়ামের সংকর ধাতু, ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি আছে। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে এলপিজির পুরো নাম কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আমরা সবাই জানি। বলছি এলপিজির সঙ্গে কোন গন্ধযুক্ত যৌগ যুক্ত করা হয়, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে ইথাইল মারক্যাপ্টান, যে সালফার যৌগ, এটা একটা সালফার যৌগ, ইথাইল মারক্যাপ্টান, যার সংকেত হচ্ছে ইথাইল মারক্যাপ্টান, এর সংকেত হচ্ছে C2H5SH, C2H5
SH, এটাই কিন্তু আমাদের সংকেত। নামটা কি? ইথাইল মারক্যাপটান। ওকে, তারপরে বলেছে গঠন সংকেত লেখো। কার কার গঠন সংকেত বলেছে আমাদের? ইথানোয়িক অ্যাসিড এবং হচ্ছে প্রোপানন। ইথানোয়িক অ্যাসিড আর প্রোপাননের গঠন সংকেত লিখতে বলছে। দেখো ইথানোয়িক অ্যাসিডটা ওই যে CH3 বন্ড সি বন্ড OH আছে এখানে উপরে হচ্ছে তোমার ডবল বন্ড O আছে, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের সংকেত, এটা মুখস্থ করবে। ঠিক আছে, এটা কিন্তু এগুলো একটু জটিল টাইপের, এগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, আর একটা বলেছে কি, আরটা হচ্ছে প্রোপানন। প্রোপাননটা দেখে নাও, প্রোপাননের সংকেতটা কোথায় আছে? আর একটা বলেছে কি প্রোপানন, প্রোপাননের সংকেত কিন্তু CH3 বন্ড সি বন্ড ডবল বন্ড ও বন্ড CH3, এটা কিন্তু কিসের সংকেত? এটা কিন্তু প্রোপাননের সংকেত। ওকে, বোঝা গেল? কী করে আইলো এখানে লেখা আছে, তোমরা একটু দেখে নিতে পারো এটা। ঠিক আছে, এটা কিন্তু প্রোপানন, এখানে এটা কিন্তু বাদ চলে যায়। এগুলো আমরা শিখেছিলাম, এই প্রোপাননগুলো শেখানো হয়েছিল, আগেও বহুবার করেছি। ঠিক আছে, আমাদের একটা ভিডিও আছে ইউপ্যাক নামকরণ থেকে, আমরা সহজে 2 মিনিটের মধ্যে কেউ ইউপ্যাক নামকরণ শিখতে পারবো। তোমরা পারলে সেই ভিডিওটা একবার দেখে নিও, তাহলে তোমাদের খুব উপকারে আসবে। ঠিক আছে, ইউপ্যাক নামকরণ 2 মিনিটের মধ্যে তোমরা শিখে যাবে, কোনো চাপ হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের? বলছে একটা কাচের পাত্রে, বিভাগ ঘয়ের কোশ্চেন। বলছে একটা কাচের পাত্রে 67 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ু আছে, চাপ স্থির রেখে তাপমাত্রা বৃদ্ধি করলে কোন তাপমাত্রায় 1/3 বায়ু নির্গত হবে? এই যে অঙ্কটা আছে, তোমরা একটু খাতায় তুলে নাও অঙ্কটা। যেটি কাচের পাত্রে 67 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু আছে, চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করালে কোন উষ্ণতায় 1/3 বাতাস বেড়ে যাবে? তো ধরি প্রাথমিক আয়তন V1 = V, অন্তিম আয়তন V2 = কত হবে? তাহলে V + V/3। কেন বলো তো? এখন 1/3 বাতাস বেরিয়ে যাচ্ছে, তাহলে পরে আরও 1/3 বাতাস কী হচ্ছে, মানে এটা কিন্তু যোগ হয়ে যাবে এর সঙ্গে, প্রাথমিক আয়তনের সঙ্গে এটা কিন্তু যোগ হয়ে যাচ্ছে, যেটা বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সেটা তো ছিল। তাহলে V + V/3 মানে 4V/3। তাহলে প্রাথমিক উষ্ণতা আমরা T1 ধরেছি 67 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 + 67 মানে 340 কেলভিন। আর T2 মান কত বের করতে হবে। তাহলে এর মানগুলো বসিয়ে দিয়েছে। V1/T1 = V2/T2, বলছে চাপ স্থির বলেছে। চাপ স্থির থাকলে চার্জের সূত্র অ্যাপ্লাই করবো। চার্জের সূত্র কী বলেছে? V1/T1 = V2/T2। এর মানগুলো বসাবো। V1 মানে V, T1 মানে হচ্ছে 340, V2 মানে হচ্ছে 4V/3 এবং T2 মানে কত? T2 মানে কিন্তু আমাদের বের করতে হবে। T2 মানে VV কেটে যাচ্ছে, এখানে জাস্ট ক্যালকুলেশন করে আমরা T2 মান বের করেছি 453.33 কেলভিন। এখন বলছে 553.33 কেলভিন থেকে যদি আমরা অন্তিম উষ্ণতা বের করতে হয়, তাহলে এত কেলভিন থেকে আমাদের তো ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া ছিল প্রশ্নে, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড করতে গেলে 273 বাদ দিতে হবে, মানে 180 ডিগ্রি 33.33, 180 ডিগ্রি 180.33 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আমাদের অ্যান্সার হবে। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে 216 গ্রাম এইচজিকে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, সেই পরিমাণ অক্সিজেন পেতে কত গ্রাম KClO3কে আমাদের উত্তপ্ত করতে হবে? দেখে না উত্তরটা কী বলছে, যে 216 গ্রাম এইচজিকে উত্তপ্ত করতে হলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে আমাদের কত গ্রাম KClO3কে উত্তপ্ত করতে হবে। তো বিক্রিয়াটা করেছে দেখো, বলেছে এই বিক্রিয়াগুলো কিন্তু দুটো স্টেপে হয়। বলেছে যে পরিমাণ অক্সিজেন সেই পরিমাণ, এই যে সে যদি থাকে তাহলে কিন্তু আমাদের বিক্রিয়া ডবল বিক্রিয়া করে করতে হয়। তো দেখো 216 গ্রাম HGOকে উত্তপ্ত করে, তাহলে HGOকে উত্তপ্ত করে আমরা অক্সিজেন পেয়েছি। ঠিক কতটা অক্সিজেন পেয়েছি? তাহলে HGOকে আমরা উত্তপ্ত করেছি 2HGO ভাঙলে 2Hg + O2। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের 2HGOকে যদি আমরা আণবিক ভর কত পেলাম? 432, আর অক্সিজেনের 32, তাহলে 432 গ্রাম HGOকে উত্তপ্ত করে আমরা 32 গ্রাম আমরা অক্সিজেন পেয়েছি। চেয়েছে 216 গ্রাম অক্সিজেন, তাই না? 432-এর অর্ধেক করে তো 216 হয়, তাহলে এই 32-এর অর্ধেক 16 গ্রাম হবে। তাহলে আমাদের এই যে 216 গ্রাম HGOকে উত্তপ্ত করলে আমরা যে পরিমাণ অক্সিজেন, কতটা অক্সিজেন পেয়েছি? আমরা 16 গ্রাম অক্সিজেন পেয়েছি। সেই 16 গ্রাম অক্সিজেন পেতে হলে কত গ্রাম KClO3কে উত্তপ্ত করতে হবে? তো চলো দ্বিতীয় ক্ষেত্রে আবার একটা বিক্রিয়া হবে যে 2KClO3 2KCl + 3O2। এই বিক্রিয়া করলে দেখা যায় 2KClO3-র আণবিক ভর 245 আর অক্সিজেনের কত 3O2 মানে 96 গ্রাম। তাহলে আমরা 245 গ্রাম আমরা এমনভাবে বলতে পারি 96 গ্রাম অক্সিজেন পেতে হলে 245 গ্রাম KClO3কে উত্তপ্ত করতে হবে। তাহলে এটাকে উল্টে বললে 1 গ্রামের জন্য কত আর 16 গ্রামের জন্য কত? তোমার 96-এর 4/1 তাহলে 245-এর 4/1 মানে কত? 40 কত হবে? 40.83 গ্রাম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এটা তুমি নর্মাল ক্যালকুলেশন করেছি, দেখলেই বুঝতে পারবে তোমরা। যেটুকু বোঝানোর আমি আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, নেক্সট কোশ্চেন বলছে আমাদের যে তাপ পরিবাহিতাঙ্কের সমীকরণ থেকে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো। তাপ পরিবাহিতাঙ্কের সমীকরণ থেকে
তাপীয় রোধের রাশিমালা। এটা আমি খাতায় করেছিলাম, দেখে নাও। দেখো এটা অনেকটা বড় বইতে দেখলে, তাই আমি খাতায় আলাদা করে লিখে নিয়েছি যে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু কি, যে কে এ থিটা 1 মাইনাস থিটা 2 টি বাই ডি। এখানে কিন্তু প্রত্যেকের পরিচয় আমি লিখে দিয়েছি, তোমরা কিন্তু লিখে নেবে। নাম্বার পরে তাপীয় প্রবাহ মানে কি জানি আমরা, যে কিউকে যদি টি দিয়ে ভাগ করি, এই টিটাকে যদি তলায় নিয়ে আসি, তাহলে এখানে টি বাদ দিয়ে বাদ সবটাই পড়ে থাকবে। এবার এটা হচ্ছে তাপীয় প্রবাহ, যেখানে আমরা কায়দা করে কী লিখছি, কে এটাকে আমরা কী করছি, ডি এর তলায় নিয়ে আসছি। পাল্টি খেলে দেখো আবার কে দেখো ফার্স্ট লাইনে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তড়িৎ প্রবাহ, যদি তড়িৎ প্রবাহ সূত্র আমরা কি আমরা আগে থেকে জানতাম আমরা, যে কিউ বাই টি ইকুয়াল ভি টু মাইনাস ভি ওয়ান বাই আর। তাহলে এবার আমরা এদেরকে কম্পেয়ার করব। যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি যেটা এটা হচ্ছে, যদি তড়িৎ প্রবাহ হয় কিউ বাই টি, স্মল কিউ বাই টি যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে ক্যাপিটাল কিউ বাই টি হচ্ছে তাপীয় প্রবাহ হবে। এখানে যে থিটা 1 মাইনাস থিটা 2 হচ্ছে উষ্ণতার পরিবর্তন, এখানে ভি টু মাইনাস ভি ওয়ান হচ্ছে বিভবের পরিবর্তন বা বিভব পার্থক্য। তাহলে তলায় আমাদের যেটা রোধ আছে, তাহলে এটা থেকে রোধের সমতুল্য রাশি কত, ডি বাই কে। তাহলে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর সমীকরণ করেছি, করে কি লিখলাম, যে আমরা জানি তাহলে যে আর ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, আর কার সঙ্গে সমতুল্য হচ্ছে, ডি বাই কে। এটাকে আমরা আর টি দিয়ে নামকরণ করছি। কী বলছি এটাকে আমরা, আর টি। আর টি মানে থার্মাল, মানে তাপের জন্য, তাই আর টি দিয়ে বলা হচ্ছে। তাপীয় রোধকে আর টি দিয়ে লেখা হয় ডি বাই কে। এটাই কিন্তু তাপীয় রোধের রাশিমালা, এটাই কিন্তু কি তাপীয় রোধের রাশিমালা। তো এটাই আমাদের নির্ণয় করতে বলেছিল, তাপ পরিবেদাঙ্ক থেকে তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করে দিলাম। তারপরে কি বলেছে, তারপরে বলেছে যে তাপ পরিবহনের ক্ষেত্রে স্থিতি অবস্থা এবং স্থিতিপূর্ব অবস্থা কাকে বলা হয়। একটু বুঝে নাও যে স্থিতি অবস্থা স্থিতিপূর্ব অবস্থা কী। বলছে যে আমরা যখন তাপের পরিবহন, বেসিক্যালি স্থিতিপূর্ব অবস্থা এবং স্থিতি অবস্থা তাপের পরিবহনের জন্য দেখা যায়। তাপের পরিবহনের জন্য দেখা যায়, মনে করো একটা পার্টিকেল বা একটা দণ্ডকে, মনে করো এই পেনটাকে মনে করো তুমি গরম করছো। তুমি এখানে যখন গরম করছো, মনে করো এখানে তুমি হিট দিচ্ছ, এই প্রান্তে তুমি কী করছো, হিট দিচ্ছ। এই প্রান্তে যখন তুমি হিট দিচ্ছ, তখন কিন্তু কী হবে, পরিবহন পদ্ধতিতে কী হয় বলো তো, অণুগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না। এই বস্তুর মধ্যে বা এই পদার্থের মধ্যে যা যা অণু আছে, সেই অণুগুলো একটাও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। অণুগুলো কম্পনের দ্বারা তাদের তাপটা কিন্তু পরিবহন করে। অণুগুলি কিন্তু কম্পনের দ্বারা তারা ভাইব্রেট হতে থাকে, তারা ভাইব্রেট হয়। এই ভাইব্রেট হতে তারা কিন্তু তাপটা কিন্তু পাশের জনকে কিন্তু ট্রান্সফার করে। তাই কিন্তু কণাগুলো যেটা নিজের জায়গায় স্থির থাকে, আর এটা বেসিক্যালি কঠিন পদার্থের জন্য কিন্তু তাপের পরিবহন দেখা যায়। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে পেনটার মধ্যে যে প্রচুর পার্টিকেল আছে, আমি ধরলাম এটা একটা দণ্ড, লোহার দণ্ড। তাহলে আমি এখানে কী করছি, হিট দিচ্ছি। এখানে যদি আমরা হিট দিতে থাকি, তাপ দিই যদি আমি, তাহলে কী বলতো, এখানকার যে পার্টিকেলগুলো সেইগুলো, আর আমরা একটা জিনিস জানি যে অণুগুলো কিন্তু তাপ পেলে কিন্তু অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি নয়, গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি বলবো, এক্ষেত্রে কিন্তু অণুগুলো উত্তেজিত হয়ে পড়ে, ফলে এদের কিন্তু কম্পনটা কিন্তু বাড়তে থাকে। তো আমি এখানে যখন তাপ দিচ্ছি, তখন এখানকার অণুগুলো কি কাঁপতে শুরু করছে, এবং ধীরে ধীরে তারা কী করছে, আগে নিজে অণুটা সম্পূর্ণ শক্তি শোষণ করে নিচ্ছে, তারপরে কী করছে, সেটার পাশের জনকে পরিবহন করছে। তাহলে আগে শোষণ এবং তারপরে পরিবহন, এইভাবে কিন্তু প্রথমে এই জায়গাটা, তারপরে এই জায়গাটা, তারপরে এই জায়গাটা, তারপরে এই জায়গাটা, তারপরে এই জায়গাটা, এভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু তাপটা উপরের দিকে উঠতে শুরু করে। দেখবে মায়েরা যখন রান্না করে, কড়াতে যখন হচ্ছে খুন্তি বা হাতা যখন ফেলে রেখে চলে যায়, কিছুক্ষণ পর হাত দিলে কিন্তু সেটা গরম লাগে। প্রথমে কিন্তু গরম ছিল না, পরে গরম হয়েছিল। কেন বলো তো, তাপটা কিন্তু পরিবহন হয়েছিল ওই যে খুন্তি বা হাতার মধ্য দিয়ে, ঠিক আছে। তো ওই জন্যই কিন্তু তাপটা ধীরে ধীরে কিন্তু একদম এই মাথা পর্যন্ত পৌঁছে যাবে। তবে তার আগে যে গল্পটা আছে, যে প্রথমে শোষণ হচ্ছে, তারপর পরিবহন হচ্ছে। প্রথম কন্ডিশনে এটা হয়েছিল, এটাকে বলা হয় স্থিতিপূর্ব অবস্থা। স্থিতিপূর্ব অবস্থা, পূর্ব মানে আগে, মানে স্থিতি এখনো হয়নি, তার আগের অবস্থা। তাহলে স্থিতি অবস্থা স্যার কী হবে, স্থিতি অবস্থা হচ্ছে সেটাই যখন কী হবে বলতো, অণুগুলো সব শোষণ করা কমপ্লিট, আর কোনো শোষণ করার কিচ্ছু নেই, এবার শুধুমাত্র পরিবহন করবে। অর্থাৎ অণুগুলো কোনো শোষণ করবে না, তাপটা নেবে, জাস্ট ট্রান্সফার করে দেবে, তাপ নেবে ট্রান্সফার করে দেবে, কোনো রকম শোষণ করবে না। একে বলা হয় স্থিতি অবস্থা। আশা করি বোঝা গেল। তো চলো তোমাদের বইতে দেখিয়ে দিই, তোমাদের বইতে সংজ্ঞা দুটো কীভাবে আছে। তো তোমরা তো বই ভালোবাসো বেশি। এই যে হচ্ছে তোমার স্থিতিপূর্ব অবস্থার হচ্ছে ভেরিয়েবল স্টেটের সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে। অনেকটা বড় করে লেখা, এত বড় লেখার প্রয়োজন পড়ে না। আর স্থির অবস্থা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে একদম এই পাশে এই প্রান্ত পর্যন্ত, ঠিক আছে। এত বড় কিন্তু বারবারই বলছি, এত বড় কিন্তু লেখার প্রয়োজন পড়ে না। তোমরা চাইলে কিন্তু এই যে এখান থেকে এইটুকু, তোমরা চাইলে কিন্তু এটাকে ছোটো করেও লিখতে পারো, বা অন্য যদি কোনো বইতে তোমরা পেয়ে থাকো, আশা করি তোমরা স্যার প্রকাশনের বইতে পেয়ে যেতে পারো। তো সেখান থেকে কিন্তু তোমরা ফলো করবে, ঠিক আছে। আমি স্যার প্রকাশনের বইটা দেখেছিলাম, খুব একটা ভালো নেই বলে আমি এটা দেইনি, ঠিক আছে। তবু তোমরা লিখলেও অসুবিধা নেই। আর আমি যেটা বোঝালাম ওটা তো বুঝতেই তোমরা পেরেছো, আশা করি, তো অসুবিধা হবে না। তারপরে কি বলেছে, কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন সর্বাপেক্ষা দ্রুত হয়। এই একই কোশ্চেন কিন্তু আমাদের শর্ট কোশ্চেনও দিয়েছিল, এটা হচ্ছে বিক্রিয়ার উত্তর হবে। তারপরে কি বলেছে, তারপরে তাকে বলেছে যে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী। এটা আমরা আগেও বহুবার দেখেছি, আর ইজিক্যাল টু 2f হয়, তাই তো। আর ইজিক্যাল টু 2f, তোমরা এটা লিখবে। এই উত্তরটা কিন্তু সহজে দর্পণের এখান থেকে শুরু করে একদম পরপর এটা লিখবে, উইথ চিত্র, যে কোনো একটা চিত্র রাখবে, এটা রাখবে, এটা রাখাটা ভালো,
ঠিক আছে, এখান থেকে শুরু করে পরপর এই পর্যন্ত সবটা লিখে দেবে। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের r=12 প্রমাণ। আগে বহুবার এটা করানো হয়েছে, যদি কেউ বুঝতে না পারো তো কমেন্টে অবশ্যই জানাবে যে স্যার এটা আমরা বুঝতে পারিনি, একটু বুঝিয়ে দিন, তখন কিন্তু আলাদা করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তারপরে কি বলেছে, তারপরে দেখো আমাদের বলেছিল যে প্রতি ক্ষেত্রে কী ধরনের দর্পণ ব্যবহৃত হয়। মোটরসাইকেলে মনে রাখবে অধিবৃত্তীয় দর্পণ আমরা ব্যবহার করি, মোটরসাইকেলে আমরা কিন্তু অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করি, দন্ত চিকিৎসায় আমরা কিন্তু অবতল দর্পণ ব্যবহার করি, আর দাড়ি কামানোর যন্ত্রে আমরা কিন্তু দাড়ি কামানোর ক্ষেত্রে আমরা কিন্তু অবতল দর্পণ ব্যবহার করি। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলেছে যে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ 30 ডিগ্রি আর প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে এবং মাধ্যমদের সংকট কোণ কত হবে। তো দেখে নাও এর উত্তরটা কী হবে। এর উত্তরটা হচ্ছে এই যে আমরা জানি দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাই প্রতিসরাঙ্ক 2μ1। ঠিক আছে, তাহলে sin i বাই sin r, sin i মানে 30 ডিগ্রি বলেছে, কারণ আমাদের বলেছে আপাতন কোণ 30 ডিগ্রি, তাই sin i মানে 30 ডিগ্রি, আর বলেছে প্রতিসরণ কোণ 45 ডিগ্রি, sin r মানে তাহলে 45 ডিগ্রি হবে। তাহলে আমার sin 30 মানে কত 1/2 আর sin 45 মানে 1/√2, তাই তো, তাহলে 1/2 ইন্টু sin 45 মানে কত 1/√2, সেটা উল্টে গেলে শুধু √2 হচ্ছে, তাহলে 2 মানে কত 1/√2 ইন্টু 1/√2 লিখতে পারি, ইন্টু শুধু √2 ছিল সেটা লিখলাম, √2 আর √2 কেটে গেলে 1/√2 পড়ে থাকছে। তার মানে এটা আমরা কার মান পাচ্ছি 2μ1 এর মান, দ্যাট ইজ মিনস n2/n1 এর মান পাচ্ছি। n2/n1 এর মান কত, তাহলে 1/2√2। ঠিক আছে, তাহলে বলছে মাধ্যমদ্বয়ের সংকট কোণ কত হবে। তাহলে দেখো মাধ্যমটা আমি n2/n1 কেন করলাম, এটা বুঝবে যে মাধ্যমদ্বয়ের সংকট কোণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ sin c ইকুয়াল সূত্রটা কি জানো, sin c মানে sin c হচ্ছে সংকট কোণ n2/n1, অর্থাৎ sin c মানে হচ্ছে n2/n1 এর মান 1/√2 বসালাম। ঠিক আছে, অর্থাৎ c মানে কত হচ্ছে, তাহলে sin ইনভার্স 1/√2 আর sin ইনভার্স 1/√2 এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে উত্তর কত হবে, তাহলে উত্তর হবে 45 ডিগ্রি। তাহলে সংকট কোণের মান তাহলে কত 45 ডিগ্রি। আশা করি বোঝা গেল। তারপরে কি বলেছে দেখো, বলেছে বাল্যর চক্রে ঘূর্ণন বেগ এবং ঘূর্ণন অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা কিন্তু লিখতে বলেছে। এই যে কোশ্চেনটা, এটা কিন্তু শুধুমাত্র ভট্টাচার্য বিরাদার্স বই ছাড়া অন্য কোনো বইতে খুব একটা ভালো নেই। ঠিক আছে, আমি দেখছিলাম শুধুমাত্র ভট্টাচার্য বিরাদার্স বইতে সবচেয়ে ভালো আছে। তো তোমরা ওই উত্তরটাই কিন্তু লিখবে, দেখে নাও উত্তরটা কী হবে। তো উত্তরটা দেখে নাও যে বাল্যর চক্রের ঘূর্ণন বেগের নির্ভরতা এবং বাল্যর চক্রের ঘূর্ণন অভিমুখের নির্ভরতা, এই দুটো কিন্তু আমাদের পয়েন্ট করে করে গুছিয়ে দিয়েছে যে কোন ক্ষেত্রে কী হয় বাল্যর চক্র, ঘূর্ণন বেগের উপর কীভাবে নির্ভর করে বাল্যর চক্র, এবং ঘূর্ণন অভিমুখের উপরে বাল্যর চক্র কীভাবে নির্ভর করে, এই দুটো এগুলো পয়েন্ট করে করে লিখে দিয়েছে। তোমরা কিন্তু এটা অবশ্যই ভালো করে পড়বে, মুখস্থ করার দরকার নেই, ভালো করে পড়বে কিন্তু, তাহলে দেখবে মনে থাকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ এবং প্রভাবমাত্রার সম্পর্কিত সূত্রটি লেখো। অ্যাকচুয়ালি এটা কিন্তু ভালো করে তুমি যদি কোশ্চেনটা পড়ো তুমি বুঝতে পারবা, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের জানতে চাই যে ওহমের সূত্র। ঠিক আছে, তোমাদের অ্যাকচুয়ালি বলতে চাই যে ওহমের সূত্র সরাসরি না লিখে একটু কায়দা করে ঘুরিয়ে দিয়েছে। তো আশা করি তোমরা সবাই জানো ওহমের সূত্রটা কি। বলে যে প্রান্তীয় বিভব প্রভেদ মানে ভি এবং আয়ের মধ্যে রিলেশন। তো আমরা কিন্তু ভি প্রফেশনাল আই কোথা থেকে পাই আমরা, এটা ওহমের সূত্র থেকে। তা দেখে না উত্তরটা, ওহমের সূত্র এই যে বলেছে যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা ওই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। দেখেছো, তাহলে কী হচ্ছে ভি প্রফেশনাল আই, তাহলে ভি ইকুয়াল টু কে আই, এই কেটাকেই আমরা আর বলেছিলাম, তাহলে ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু কে আই, এই যেখানে লিখেছিলাম আমরা ভি ইকুয়াল টু আই আর। এটাই কিন্তু আমাদের জানতে চাইছে যে ওহমের সূত্র থেকে আমরা জানতে পারি যে ভি ইকুয়াল টু আই আর বা আর ইকুয়াল টু ভি বাই আই। ঠিক আছে, তো এখান থেকে আমাদের বলেছে রোধের সংজ্ঞা দাও। তো ওহমের সূত্র থেকে যদি রোধের সংজ্ঞা দিতে বলে তাহলে কিন্তু এটা লিখবে যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার যে অনুপাত, এদেরকে আমরা বলি ওই পরিবাহীর রোধ। বোঝা গেল কি বললাম? তাহলে ওহমের সূত্র থেকে যদি সংজ্ঞা যায় তাহলে কিন্তু ওপরটা লিখতে হবে, এই যে কোনো পরিবাহী দুই প্রান্তে, এটা লিখলে তখন হবে না, নাম্বার কেটে নেবে, কিন্তু এটা লিখবে যে কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার অনুপাতকে বলা হয় ওই পরিবাহীর রোধ। ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখে দেবে। আশা করি বোঝা গেল। নেক্সট কি বলেছে দেখো, বলেছে যে একটি বাড়িতে একটি 40 ওয়াটের বৈদ্যুতিক পাখা, একটি 100 ওয়াটের বৈদ্যুতিক পাখা, একটি 40 ওয়াটের বাতি, একটি 100 ওয়াটের হিটার আছে। যদি জুন মাস কিন্তু 30 দিনে হয়, এটা মাথায় রাখতে হবে। প্রতিদিন প্রতিটি বাতি 5 ঘন্টা করে চলে এবং পাখা 15 ঘন্টা চলে, হিটার 2 ঘন্টা করে চলে, তবে ওই মাসের বিদ্যুৎ বিল কত হবে? 1 ভোল্ট মানে 6 টাকা বলে দিয়েছে। তো দেখে নাও উত্তরটা কী হবে। উত্তরটা হচ্ছে এই যে আমরা লিখতে পারি যে মোট ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে। তাহলে দেখো 40 ওয়াট 15 ঘন্টা করে চলছে পাখাটা, 100 ওয়াটের একটা আলো 5 ঘন্টা চলছে,
40 ওয়াটের একটা আলো সেটাও 5 ঘন্টা করে চলছে, এবং 1000 ওয়াটের যে হিটারটা আছে সেটা 2 ঘন্টা করে চলছে। তাই প্রত্যেকটা কিন্তু সময়টা গুণ করে দিলাম, ইন্টু 30 দিন কেন করলাম, কারণ জুন মাস 30 দিনে, তাই করলে আমরা যেটা পাবো সেটা হলো ওয়াট ঘন্টায়, কিন্তু আমরা এটা পাবো টোটালটাই ওয়াট ঘন্টায় কিন্তু আমরা পাবো টোটাল মানটা। তাহলে আমি এটা কী করলাম, এটা ক্যালকুলেশন করলাম, করে আমরা ইন্টু তার সঙ্গে এই পুরো ব্র্যাকেটটা আগে করলাম, করে তার সঙ্গে 30 গুণ করে দিলাম, এত ওয়াট ঘন্টা হচ্ছে। তারপরে কী করছি আমরা, এটা যোগ করলাম, যোগ করলে 3300 হচ্ছে, 30 গুণ করে দিলাম, এত ওয়াট ঘন্টা। আর ওয়াট ঘন্টাকে কিলোওয়াট ঘন্টায় করতে গেলে আমাদের কী করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2 শূন্য 3 শূন্য, উপরে 3 শূন্য, তাহলে 3 শূন্য কাটা গেলে 3 33 কত 99 কিলোওয়াট ঘন্টা। তাহলে আমি 1000 দিয়ে ভাগ করার পর এটা হয়ে গেল কিলোওয়াট ঘন্টা, তাই তো, এটা হয়ে গেল কি কিলোওয়াট ঘন্টা, তাই তো, অর্থাৎ 99 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে কত, 99 ভোল্ট বলতে পারি আমরা, 99 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমরা জানি 1 ভোল্ট মানে 6 টাকা, তাহলে 99 ভোল্ট মানে 99 ইন্টু 6 এত টাকা, তার মানে সেটা কত 594 টাকা। আশা করি বোঝা গেল। তাহলে জুন মাসের মোট বিদ্যুৎ বিল কত হবে, তাহলে 594 টাকা, ঠিক আছে। জুন মাসের বিদ্যুৎ বিল কত হচ্ছে, তাহলে 594 টাকা। নেক্সট কোশ্চেন কী বলে দেখো, বলেছে নিউক্লিয়ার সংযোজন কাকে বলা হয়, নিউক্লিয়ার সংযোজন কাকে বলে সেটা কিন্তু লিখতে বলেছে। একটি উদাহরণ দাও, একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও যেখানে নিউক্লিয়ার সংযোজন ঘটে, ঠিক আছে। একটা নিউক্লিয়ার সংযোজন কাকে বলে দেখে নাও নিউক্লিয়ার সংযোজনটা কী বলছে দেখে নাও। তো নিউক্লিয়ার সংযোজন যেটা বলছে যে সংজ্ঞাটা এই যে কোনো কোনো ক্ষেত্রে অতি উচ্চ তাপমাত্রায় দুটি স্বল্প ভরযুক্ত পরমাণুর নিউক্লিয়াস একত্রে যুক্ত হয়ে একটি বৃহত্তর নিউক্লিয়াস গঠন করে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, এই বিক্রিয়াকে নিউক্লিয়ার সংযোজন বলা হচ্ছে, ঠিক আছে। এই বিক্রিয়াকে অনেক সময় বলে নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে সংযোজন, এখানে বলছে যে এই শক্তি এত শক্তি পাই কোথা থেকে, ভর ত্রুটি থেকে কিন্তু এত শক্তি তারা পায়, ঠিক আছে। তো নিউক্লিয়ার সংযোজনের সংজ্ঞাটা আশা করি তোমরা বুঝতে পারলে। এখান থেকে এই অবধি আমাদের লিখতে হবে, ঠিক আছে। এবং আমরা এখান থেকে আরেকটা জিনিস প্রশ্ন করেছি আমাদের, যে উদাহরণ দাও, তো উদাহরণটা তোমরা এখান থেকে দিয়ে দেবে, যে নিউক্লিয়ার সংযোজন অ্যাকচুয়ালি এই যে এটাই তোমরা দিয়ে দিও না, এটাই অসুবিধা নেই, এই সমীকরণটাই তোমরা দিয়ে দিও, ঠিক আছে। এটাই কিন্তু দিয়ে দিলে হয়ে যাবে, দিলেই কিন্তু অসুবিধা হবে না কোনো, এটাই হয়ে যাবে। এবং বলেছে নিউক্লিয়ার সংযোজনের একটি উদাহরণ দিতে বলেছে, উদাহরণ না, প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও যেখানে নিউক্লিয়ার সংযোজন ঘটে। মনে রাখবে সূর্যের উষ্ণতা এত বেশি হওয়ার কারণই হচ্ছে নিউক্লিয়ার সংযোজন, সূর্যে কিন্তু নিউক্লিয়ার সংযোজন ঘটে, তার জন্য বলছে এই প্রাকৃতিক ঘটনা। তাহলে বোঝা গেল সূর্যের উষ্ণতা বেশি হওয়ার কারণ হচ্ছে নিউক্লিয়ার সংযোজন, ঠিক আছে। তো আয়নাইজেশন শক্তি কাকে বলা হয়, ঠিক আছে, বলছি পর্যায় এবং শ্রেণী বরাবর এটা কীভাবে পরিবর্তন হয়। আয়নাইজেশন শক্তি দেখে নাও, যে আয়নাইজেশন শক্তি কাকে বলে বা তড়িৎ ঋণাত্মকতা, এই দুটোর মধ্যে কিন্তু এই দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। তো এই যে হচ্ছে আয়নাইজেশন শক্তি, যে এখান থেকে লিখে দেবে যে গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রসম ও বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তি স্তরে থাকে তখন পরমাণুটি সবচেয়ে বাইরের কক্ষের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে। পরমাণুটিকে একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে পরমাণুটির প্রথম আয়নীভবন বিভব বলা হচ্ছে, ঠিক আছে। এবং এটা কীভাবে পরিবর্তন হয় দেখো, বলেছে এটা পরিবর্তনটা এখানে দিয়ে দিয়েছে যে পর্যায় সারণীতে কোনো পর্যায়ের পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর ধরে ব্যতিক্রম ছাড়া কিন্তু আয়নীভবন বিভব কিন্তু বাড়তে শুরু করে, ঠিক আছে। এটাই কিন্তু ওদের এটাই কিন্তু ওদের যে পরিবর্তনটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এছাড়াও তলায় তবে দেওয়া আছে যে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলা হয়। তোমরা এই সংজ্ঞাটাও কিন্তু একটু পড়ে রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, এই দুটোর মধ্যে একটা মাধ্যমিক এসে বসে আছে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা সংজ্ঞা। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে মোজলের সাধারণ আধুনিক পর্যায় সূত্রটি লেখো, মোজলের আধুনিক পর্যায় সূত্র লিখতে বলছে। তো চলো বলে দিই তোমাদের এটা উত্তর কী হবে, দেখে নাও। মোজলের কি বলেছিল এখানে বলেছিল যে মোজলের আধুনিক পর্যায় সূত্রটি লেখো। তো দেখে নাও উত্তরটা, এই মোজলের আধুনিক পর্যায় সূত্র হচ্ছে এটাই, যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। এটাই কিন্তু আমাদের মোজলের আধুনিক পর্যায় সূত্র। এবং এর সঙ্গে কী বলেছিল, এর সঙ্গে দেখো বলেছে যে পর্যায় সারণীতে জারণ ক্ষমতা কীভাবে পরিবর্তিত হয়। দেখে নাও, পর্যায় সারণীতে জারণ ক্ষমতা যেভাবে পরিবর্তিত হয়, এর জারণ ক্ষমতা কী হয়, বাম দিক থেকে ডান দিকে গেলে কিন্তু একটা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে কিন্তু জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। মনে থাকবে একটা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে কী হয়, জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আশা করি বোঝা গেল, কোনো একটা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তারপরে কী বলেছে, তড়িৎ লেপন বলেছে। তড়িৎ লেপন কাকে বলা হয়, তড়িৎ লেপনের দুটো উদ্দেশ্য লেখো। তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের দুটো উদ্দেশ্য দেখে নাও। এই যে হচ্ছে তড়িৎ লেপন, কী বলছে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে
অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু তামা, লোহা ইত্যাদি বা ধাতু সংকরের পিতল তৈরি বস্তুর উপর অপেক্ষিত কম সক্রিয় ধাতু যদি আমরা প্রলেপ দিই তাকে তড়িৎ লেপন বলা হচ্ছে। এর উদ্দেশ্য তো কিন্তু ভালো ভালো উদ্দেশ্য আছে, যেমন বলছে যে বাহ্যিক ক্রিয়া জলবায়ু থেকে যাতে নষ্ট না হয় বা বিভিন্ন বিক্রিয়া থেকে রক্ষা করার জন্য বা পদার্থগুলির স্থায়িত্ব এবং সৌন্দর্য, সবচেয়ে বড় কথা সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু আমরা তড়িৎ লেপন করে থাকি। ঠিক আছে, তো এটাই হচ্ছে তড়িৎ লেপন এবং তার উদ্দেশ্য বোঝা গেল আশা করি। নেক্সট কোশ্চেন বলছে কি, নেক্সট কোশ্চেন বলছে স্পর্শ পদ্ধতিতে H2SO4, স্পর্শ পদ্ধতিতে কী বলছে, স্পর্শ পদ্ধতিতে H2SO4 এর পর্যায়গুলি রাসায়নিক সমীকরণ সহ লিখতে বলেছে। এই যে স্পর্শ পদ্ধতি, ঠিক আছে, তো এই নীতি এবং 1, 2, 3, 4 এর 4টে যে সমীকরণ আছে তোমরা ভালো করে কিন্তু পড়বে। এটা কিন্তু বহুবার আমি বলেছি, অনেক স্কুল করেছি, তো এর মধ্যে ধরো ABTA করাচ্ছি, WBH করাচ্ছি, এবং প্রতিটা স্কুলে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু কমন কোশ্চেন হিসেবে থেকে যাচ্ছে। সরাসরি হয়তো স্পর্শ পদ্ধতি বলছে না, তখন বলছে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদন লেখো, কখনো বলছে স্পর্শ পদ্ধতি লেখো, কখনো বলছে আমাদের আমরা কীভাবে H2SO4 প্রস্তুত করতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু বলছে SO2 থেকে আমরা কীভাবে হচ্ছে H2SO4 তৈরি করতে পারি, বা সালফার থেকে বা আয়রন পাইরাইটিসকে সালফার থেকে আমরা কীভাবে H2SO4 তৈরি করতে পারি। নানানভাবে কিন্তু এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই প্রশ্নটাই কিন্তু বারবার ফিরে আসছে। ঠিক আছে, তো সুতরাং এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। ঠিক আছে, এবং প্রশ্ন দেখে তোমার চিনতে হবে যে কোনটা কোন ধরনের প্রশ্ন। ঠিক আছে, নাহলে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে ক্লোরিন গ্যাস এবং মিথেনের মধ্যে যে প্রতিস্থাপন বিক্রিয়া সেটা কিন্তু আমাদের দেখাতে বলেছে। যে কোনো 3টি সমীকরণ সহ লেখো, বিক্রিয়ার যে কোনো 3টি সমীকরণ লেখো, এবং বলছে প্রতিটি যৌগের রাসায়নিক নামও তোমার কিন্তু একেবারে লিখে দিতে হবে। তো দেখে নাও যে প্রতিস্থাপন বিক্রিয়াটা কি। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া, এই যে বিকৃত সূর্যালোকে ক্লোরিন ধীরে ধীরে 4টি হাইড্রোজেন পরমাণু একে অপরকে প্রতিস্থাপিত হয়ে সর্বশেষে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। এটা তো হলো, কিন্তু এর বিক্রিয়াগুলো পরের পাতায় আছে, দেখে নাও। এই যে 4টে বিক্রিয়া, এটাও কিন্তু আমি বহু স্কুলে কিন্তু এটা পেয়েছি। আমি এক জায়গায় তো পেয়েছিলাম এরকম ধরনের কোশ্চেন যে মিথাইল ক্লোরাইড থেকে কীভাবে ক্লোরোফর্ম তৈরি করা যায়। ভেঙে ভেঙে প্রশ্নও আসছে কিন্তু, সুতরাং তোমরা কিন্তু এটা করবে। এটা কিন্তু এই যে মিথেনের যে প্রতিস্থাপন বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এছাড়াও যদি তুমি দেখো ইথিলিনের ক্ষেত্রে যে হাইড্রোজেনের সংযোজন, এটাও কিন্তু আমি দেখো আগের দিনে বলেছিলাম, তারা মেরেও দিয়েছিলাম, যে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বাদ দিয়ে যাবো না মোটেও। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, যারা তোমরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে এস্টারিফিকেশনের বিক্রিয়া সহ লিখতে বলেছে। এস্টারিফিকেশন বা এস্টার তৈরি হয় যেখানে। ঠিক আছে, তো দেখে নাও উত্তরটা কী হবে। তো উত্তরটা হচ্ছে C2H5 OH সঙ্গে বিক্রিয়া যখন করে কোনো অ্যাসিডিক অ্যাসিড বা ইথোনোইক অ্যাসিড বলি আমরা এটাকে, অ্যাসিডিক অ্যাসিড বা ইথোনোইক অ্যাসিড যখন হচ্ছে C2H5 OH সঙ্গে বিক্রিয়া করে H2SO4 এর উপস্থিতিতে, তখন কিন্তু আমাদের এস্টার উৎপন্ন হয়, এবং এটাকে বলা এস্টারিফিকেশন। দেখো, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয়, এই বিক্রিয়াটিকে এস্টারিফিকেশন বলা হয়। অর্থাৎ এই যে বিক্রিয়াটা দেওয়া যায়, ঠিক আছে, অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে ইথানল এবং গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় তাপ দিলে আমাদের কিন্তু পাকা ফলের ন্যায় গন্ধযুক্ত এস্টার উৎপন্ন হয়, হচ্ছে ইথাইল ইথানয়েড, নাম হচ্ছে এস্টার, এর নাম হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। তো এইটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে, বেশি কিছু লিখতে হবে না, এখান থেকে এইটুকু লিখতে হবে। ঠিক আছে, সঙ্গে এটা লিখে দিলে খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে আমরা ABT এর কোন নম্বর স্কুলটা করলাম, আজকে আমরা ABT এর হচ্ছে 7 নম্বর যে স্কুলটা কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট আমরা করেছি। এটা হচ্ছে আবার নেক্সট আমরা যেটা নিয়ে আসবো সেটা হলো দার্জিলিং ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। ঠিক আছে, এটা 8 নম্বর স্কুল হবে। তো আশা করি তোমরা যদি এরকমভাবে সাপোর্ট করতে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমরা প্রতিটা স্কুল কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ফুল সলিউশন। ঠিক আছে, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। ঠিক আছে, তো তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলোই কিন্তু আমাদের ভিডিও করতে কিন্তু আরও উৎসাহিত যোগায়। ঠিক আছে, সুতরাং তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবে সম্পূর্ণ। আমাদের ওয়াচ টাইমও কিন্তু খুব ভ্যারি করার জন্য তোমরা যদি ভিডিওগুলো না দেখো, শুধুমাত্র স্কুল করে বেরিয়ে যাও, তাহলে কিন্তু আমাদের বা তোমাদের হচ্ছে 10 বা তোমরা মনে করো 1.5 বা 2.5 করে দেখছো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওর ওয়াচ টাইম কিন্তু ডাউন হয়ে যায়, ফলে ভিডিওটা কিন্তু বেশি মানুষের কাছে কিন্তু বেশি স্টুডেন্টের কাছে কিন্তু পৌঁছায় না। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তাদের সবাইকে দেখতে বলবে, এবং প্রতিটা প্রশ্নের কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ আমি এক্সপ্লেন করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। এবং যদি তোমাদের তারপরেও কোনো কোশ্চেনের সমস্যা হয়, যদি কোনো কোশ্চেন আমি মিস্টেক করে বেরিয়ে যাই, অবশ্যই কমেন্ট আমাদের নক করবে, আমাকে পিন করবে। আমি অবশ্যই তোমাদের কিন্তু আমি তোমার কমিউনিটি যে চ্যাট আছে আমাদের ইউটিউবের, সেই কমিউনিটি ওখানে পোস্ট আছে, যেখানে পোস্ট করতে হয় সেখানে কিন্তু আমি পোস্ট করে দেবো। এছাড়াও আমি বারবারই বলছি, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমরা জয়েন হতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে জয়েন হতে পারো, আমাদের ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো।
ঠিক আছে, থ্যাংক ইউ, চলো গুড নাইট।